আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতি। তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো গতি। কারণ তোমাদের এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে মিনিমাম একটি সৃজনশীল থাকবে, মাঝে মাঝে দুইটিও থাকতে পারে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে একটি থেকে দুইটি সৃজনশীল থাকবে। তাই এই চ্যাপ্টারটি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা দেখব গতি অধ্যায়ের থিওরি, গতির লেখচিত্র এবং গতির সমীকরণ। তাহলে চলো শুরু করা যাক। গতি। আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে। একজন যখন সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি, যখন একটি গাড়ি যায় সেটিও এক ধরনের গতি, যখন প্লেন উড়ে যায় সেটিও গতি, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে সেটিও একটি গতি, ঝুলন্ত একটি বাতি দুলতে থাকে সেটিও গতি, রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটিও গতি। আপাত দৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি বুঝি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি, কিন্তু তোমরা জেনে খুবই অবাক এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটি রাশি দিয়ে সবগুলো গতিকে ব্যাখ্যা করা যায়। এই অধ্যায়ে সেই রাশিগুলো, তাদের একক, মাত্রা এবং একের সাথে অন্যের কি সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করা হবে। 2.1 স্থিতি ও গতি। স্থিতি বলতে আমরা স্থির অবস্থাকে বুঝি, অর্থাৎ সহজ ভাষায় কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন না করলে তাকেই আমরা স্থিতি বলি, অর্থাৎ স্থির অবস্থা। অন্য কথায় অচল অবস্থা। আর কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করলে তাকে আমরা গতি বলি, আর বস্তুটিকে গতিশীল বা চলমান বস্তু বলি। কিন্তু এখন একটু চিন্তা করে দেখো, তুমি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকো আর তোমার পাশে দিয়ে একটি গাড়ি চলে যায়, তখন গাড়িটিকে তোমার সাপেক্ষে গতিশীল মনে হয়। কিন্তু যখন তুমি একটি চলমান গাড়িতে বসে থাকো, গাড়ি এবং তুমি উভয়েই চারপাশের সাপেক্ষে গতিশীল থাকলেও গাড়ির সাপেক্ষে তুমি এবং তোমার সাপেক্ষে গাড়ি স্থির অবস্থায় থাকে। কারণ গাড়ি আর তুমি চলমান থাকলেও গাড়ির সাপেক্ষে তোমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, তুমি গাড়ির যেখানে বসেছিলে সেখানেই বসে আছো। ঠিক তেমনি আমরা যদি আরেকটু বড় করে চিন্তা করি, তুমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলে তখন চারপাশের সাপেক্ষে তুমি স্থির ছিলে, কিন্তু তোমরা জানো যে পৃথিবী গতিশীল, অর্থাৎ পৃথিবী সবসময় সূর্যের চারদিকে ঘুরছে। তার মানে পৃথিবীর সাথে তুমিও সূর্যের চারদিকে ঘুরছো, অর্থাৎ সূর্যের সাপেক্ষে তুমি গতিশীল। ঠিক তেমনি আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সিতে গতিশীল। তাহলে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকলে তোমাকে কি বলা হবে? তুমি কি গতিশীল নাকি স্থিতিশীল? তুমি গতিশীল নাকি স্থিতিশীল তা নির্ভর করে তোমাকে কিসের উপর বিবেচনা করা হচ্ছে, অর্থাৎ তোমার চারপাশে কোন বস্তুর সাপেক্ষে তোমার গতি হিসাব করা হচ্ছে। তোমাকে যদি রাস্তার সাপেক্ষে হিসাব করা হয় অথবা পৃথিবীর সাপেক্ষে হিসাব করা হয় তাহলে তুমি স্থিতিশীল, কিন্তু যদি সূর্যের সাপেক্ষে হিসাব করা হয় তাহলে তুমি গতিশীল। এ কারণে বলা যেতে পারে কোনো গতি বা স্থিতি পরম নয়। গতি ও স্থিতি হলো আপেক্ষিক, অর্থাৎ কোনো কিছুর সাপেক্ষে হিসাব করতে হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর 2.2 বিভিন্ন প্রকার গতি। সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি হচ্ছে কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল থাকে তাহলে তাকে সরল রৈখিক গতি বলা হয়। অর্থাৎ এই একটি সরল রেখার এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে বা অন্য কোনো বিন্দুতে কোনো বস্তু যায় তাহলে তার গতিকে সরল রৈখিক গতি বলা হয়। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হলো কোনো বস্তু যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলা হয়, যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি। এরপর চলন গতি। চলন গতিতে একটু খেয়াল করো, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। যেমন এদিকে দেওয়া আছে এই বিমানটি সোজা এদিকে যাচ্ছিল, অর্থাৎ সামনের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার দিক পরিবর্তন করে বেঁকে যায়, তারপর আবার দিক পরিবর্তন করে। তাহলে দেখা যাচ্ছে প্রথম দুইটি অবস্থায় দেখলে উপরের ডানা যতটুকু পথ অতিক্রম করে
তার চেয়ে নিচের ডানা বেশি পথ অতিক্রম করে। ঠিক তেমনি পরের চিত্রেও উপরের ডানার চেয়ে নিচের ডানা বেশি পথ অতিক্রম করে, অর্থাৎ সব কণা সব দিকে সমান পথ অতিক্রম করছে না। এই দুইটাতে দেখলে এখানে আবার উল্টা হয়, নিচের ডানার চেয়ে উপরের ডানা বেশি পথ অতিক্রম করে। কিন্তু আমরা চলন গতির সংজ্ঞায় পড়েছিলাম সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকবে, কিন্তু এখানে সকল কণা একই সময়ে একই দিকে যাচ্ছে না, এই কারণে এই গতিকে আমরা চলন গতি বলতে পারবো না। কিন্তু পরের চিত্রে খেয়াল করলে এখানে বিমানটির সকল কণা একই দিকে যাচ্ছে, অর্থাৎ উপরের ডানা যতটুকু দূরত্ব অতিক্রম করে নিচের ডানাও ততটুকু দূরত্ব অতিক্রম করে। এখানেও উপরের ডানা যতটুকু দূরত্ব অতিক্রম করে নিচের ডানাও ঠিক একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। সব কয়েকটিতে এমনই, তাই এই গতিকে চলন গতি বলা যায়। পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়, যেমন আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন। এছাড়া বৃত্তাকার গতি অর্থাৎ ফ্যানের পাখার গতিকেও পর্যায়বৃত্ত গতি বলা যায়। কারণ ফ্যান যখন ঘুরতে থাকে তখন একটি নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করতে থাকে, তাই এই গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। আবার এটি বৃত্তাকার পথে ঘোরে, এই কারণে এই গতিকে আমরা বৃত্তাকার গতিও বলতে পারি। অর্থাৎ ঘূর্ণন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতি। একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি। স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হতে থাকে। বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়, তখন এর গতি কমতে থাকে। গতি কমতে কমতে এটি একসময় থেমে যায়, এরপর গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয়। তাহলে চলো সরল স্পন্দন গতির একটি সিমুলেশন দেখা যাক। এই বস্তুটিকে যদি আমরা এখান থেকে ছেড়ে দিই তাহলে কি হবে? বস্তুটি প্রথমে ধীরে ধীরে পড়তে থাকবে, এরপর মাঝখানে যখন চলে আসবে মাঝখানে সর্বোচ্চ গতি প্রাপ্ত হবে, এরপর মাঝখান থেকে যখন উপরের দিকে উঠতে থাকবে তখন গতি ধীরে ধীরে কমতে থাকবে, এরপর সর্বোচ্চ বিন্দুতে গতি জিরো হয়ে যাবে। গতি জিরো হয়ে যাওয়ার পর এর দিক পরিবর্তন করে আবার নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে থাকে। এটাকে আমরা সরল স্পন্দিত গতি বলতে পারি। এটা এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এরপর স্কেলার ও ভেক্টর রাশি। ধরো এখানে তোমার বাড়ি আর এখানে হচ্ছে তোমার স্কুল। বাড়ি থেকে স্কুলের দূরত্ব সোজাসুজি 1 কিলোমিটার। এখন যদি তোমাকে কেউ বলে তোমার স্কুল কোথায় অবস্থিত, তুমি যদি বলো বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত, তাহলে কি সে তোমার স্কুলটি খুব সহজে খুঁজে পাবে? তোমার বাড়ি থেকে এদিকে 1 কিলোমিটার হতে পারে, 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 যে কোনো দিকে 1 কিলোমিটার হতে পারে। তুমি যদি নির্দিষ্ট করে দিক উল্লেখ করে না দাও তাহলে তোমার স্কুলের একজ্যাক্ট লোকেশনটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তুমি যদি বলো তোমার স্কুল তোমার বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে, তাহলে খুব সহজেই একজন তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যেতে পারবে। এটাই হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য। স্কেলার রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন তাদেরকে স্কেলার রাশি বলা হয়। যেমন তুমি দিক উল্লেখ না করে যদি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব বলো তাহলে এটা হবে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন। অর্থাৎ তুমি দিক উল্লেখ করে যদি তোমার স্কুলের লোকেশনটা বলো, অর্থাৎ তুমি যদি বলো যে তোমার বাড়ি থেকে স্কুল
পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে মানও বোঝাচ্ছে, মান হচ্ছে 1 কিলোমিটার আর দিক হচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ মান ও দিক উভয়ে প্রকাশ পাচ্ছে। এই ধরনের রাশিকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশি হলো দূরত্ব, আর ভেক্টর রাশি হলো সরণ। স্কেলার রাশি হলো দ্রুতি, আর ভেক্টর রাশি হলো বেগ। চলো এখন আমরা দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য দেখি। ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যাবে, সেক্ষেত্রে তুমি সোজা এই পথে যেতে পারো, অথবা তুমি এদিক দিয়ে ঘুরে 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 তারপর স্কুলে যেতে পারো। তুমি যদি এই পথে যাও, অর্থাৎ ঘুরে ঘুরে যাও, সেক্ষেত্রে যদি বলা হয় তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছো, তাহলে এই টোটাল পথের যে দূরত্ব তাই হবে তোমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যদি বলা হয় তোমার সরণ কত, তাহলে সরণ হবে শুধুমাত্র এই সোজাসুজি দূরত্ব, অর্থাৎ পূর্ব দিকে 1 কিলোমিটার। এটা হচ্ছে সরণ। তার মানে হচ্ছে সরণ বোঝালে অবশ্যই একটি নির্দিষ্ট দিকে বোঝাবে, আর সবসময় সোজাসুজি দূরত্ব বোঝাবে, যেহেতু এর দিক আছে। কিন্তু দূরত্ব বোঝালে তুমি যেভাবে যাবে ওইভাবেই যে দূরত্ব অতিক্রম করবে তাকে বোঝাবে। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার বৃত্তাকার পথে ঘুরে ঠিক একই বিন্দুতে চলে আসলে, সেক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে এই টোটাল যে বৃত্তটা হয়েছে বৃত্তের পরিধির সমান, কিন্তু তোমার সরণ হবে 0, কারণ তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছিলে আবার এই বিন্দুতেই আসছো, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে তোমার কোনো দূরত্ব অতিক্রম হয়নি, তুমি যেখানেই ছিলে সেখানেই আছো, এই কারণে তোমার সরণ 0। আশা করি দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। এখন কথা হলো দ্রুতি কাকে বলে। দ্রুতি হলো একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি, আর বেগ হলো একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত সরণ। একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত সরণকে বলা হয় বেগ, অথবা অন্যভাবে বলা যেতে পারে একটি নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত যে দূরত্ব তাকে বলা হয় বেগ। আশা করি বুঝতে পেরেছো। এদিকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কয়েকটি উদাহরণ দেওয়া আছে। স্কেলার রাশি হলো তাপমাত্রা। তাপমাত্রাকে প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন হয় না, এই কারণে তাপমাত্রা একটি স্কেলার রাশি। ঠিক তেমনি সময়, দৈর্ঘ্য, ভর এগুলো পরিমাপ করতে কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন হয় না, এজন্য এসব রাশিকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর রাশি উদাহরণ হচ্ছে বেগ, বল, এগুলো প্রকাশ করার জন্য একটি নির্দিষ্ট দিকের প্রয়োজন হয়। 2.4 দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ সম্পর্কে অলরেডি তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো বস্তু নির্দিষ্ট দিক ছাড়া যে দূরত্ব অতিক্রম করবে তা হচ্ছে দূরত্ব, আর কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো সরণ। আর দূরত্ব ও সরণ দুইটার এসআই একক হলো মিটার, এবং এদের মাত্রা হলো এল। এল দ্বারা বোঝায় লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য। এরপর দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ সম্পর্কেও তোমাদের এর আগে ধারণা দেওয়া হয়েছে। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে অথবা একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তা হলো দ্রুতি। আর বেগ হলো সময়ের সাথে সরণের হার, অর্থাৎ নির্দিষ্ট সময়ে অথবা একক সময়ে যে পরিমাণ সরণ হয় তাই হলো বেগ। বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। বেগের একটি নির্দিষ্ট দিক আছে, দ্রুতির কোনো দিক নেই, এই হলো এদের মধ্যে পার্থক্য। বেগ এবং দ্রুতি উভয়ের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এলটি ইনভার্স 1 কারণ হচ্ছে বেগ এবং দ্রুতি দুইটারই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে একক। আর এখান থেকেই মাত্রা আসছে, অর্থাৎ মিটারের জন্য এল, সময়ের জন্য টি। মিটারের জন্য হচ্ছে লেন্থ আর সময়ের জন্য টাইম, ইনভার্স 1।
এরপর ত্বরণ এবং মন্দন। ত্বরণ এবং মন্দন উভয়ই হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার, অর্থাৎ সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার অথবা বেগ হ্রাসের হার। অর্থাৎ অন্যভাবে বলা যেতে পারে একক সময়ে বস্তুর বেগের পরিবর্তনই হলো ত্বরণ। অর্থাৎ তুমি যদি এভাবে চাও সবসময় একটা নির্দিষ্ট বেগ থাকবে, এটাকে বলা হয় সমবেগ। কিন্তু তুমি একটা সময় আসতে গেলে, তারপর জুড়ে গেলে, তারপর আসতে গেলে, তারপর জুড়ে গেলে, এক্ষেত্রে বেগের পরিবর্তন হবে। আর বেগের পরিবর্তন মানেই হচ্ছে ত্বরণ। যেখানে বেগের পরিবর্তন হবে না সেখানে ত্বরণ থাকবে না। সময় সাপেক্ষে যদি বেগ বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হবে ত্বরণ। আর যদি সময় সাপেক্ষে বেগ হ্রাস পেতে থাকে, অর্থাৎ বেশি বেগ থেকে কম বেগ হয়, মানে গাড়ি ব্রেক করলে যে অবস্থা সৃষ্টি হয়, বেশি বেগ থেকে বেগ হ্রাস পায়, সময় সাপেক্ষে এই বেগের হ্রাসকে বলা হয় মন্দন। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মাত্রা হবে তাহলে মিটারের জন্য লেন্থ এল, আর সেকেন্ডের জন্য টাইমের টি ইনভার্স 2। এরপর এদিকে ত্বরণের সমীকরণ দেওয়া আছে, এগুলো আমরা একটু পর দেখব। গতির সমীকরণ। গতির সমীকরণ দেখার আগে কয়েকটি রাশি সম্পর্কে পরিচিত হওয়া যাক। এই রাশিগুলোই আমরা সবসময় গতির সমীকরণ ইউজ করব বিভিন্ন ম্যাথ করার সময়। এই রাশিগুলোই আমাদের প্রয়োজন পড়বে। প্রথমত হচ্ছে ইউ। ইউ হচ্ছে আদিবেগ, অর্থাৎ শুরুতে যে বেগ থাকে সেই বেগকে আদিবেগ বলা হয়। এটা যে বেগই হোক না কেন, কোনো বস্তু যদি স্থির থাকে সেক্ষেত্রে আমরা আদিবেগ 0 ধরে নেই। আর আদিবেগ যেহেতু বেগ, তাই এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এরপর ভি। ভি হচ্ছে শেষ বেগ অথবা একটি নির্দিষ্ট সময় পর যে বেগ প্রাপ্ত হয় সেই বেগ। শেষ বেগের একক হবে মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে সময়। সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। আর ত্বরণ, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণের একক জানো, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার। এই কয়েকটি রাশি দিয়ে আমরা বিভিন্ন গতির সমীকরণ দেখব। প্রথম যে সমীকরণটি আছে তা হলো এস ইকুয়াল টু বিটি। এস ইকুয়াল টু বিটি। এস হচ্ছে সরণ অথবা দূরত্ব, আর বি হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়। অর্থাৎ এই সূত্রটি আমরা সমবেগের বেলায় ইউজ করব। অর্থাৎ বেগ যদি সবসময় সমান থাকে, ধরা যাক একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সবসময় 5 মিটার পার সেকেন্ড বেগেই চলবে। এখন তোমাকে যদি বলা হয় এই গাড়িটি 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তখন তুমি কি করবে? 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় 1 সেকেন্ডে যায় 5 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 10 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 5 ইন্টু 10 মিটার ইকুয়াল টু 50 মিটার। তাহলে দূরত্ব আমরা কিভাবে পেয়েছি? দূরত্ব পেয়েছি হচ্ছে 5 এবং 10 কে গুণ করে, যেখানে 5 হচ্ছে বেগ আর 10 হচ্ছে সময়। অর্থাৎ বি আর টি কে গুণ করে আমরা দূরত্ব পেয়েছি। দূরত্ব যদি এস হয় তাহলে এস ইকুয়াল টু বি ইন্টু টি। এটা অবশ্যই সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা ত্বরণে পড়েছিলাম, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকে ত্বরণ বলা হয়। একটি বস্তু যদি শুরুতে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকে এবং 4 সেকেন্ড পর যদি এর বেগ 25 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন হবে 25 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 4 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 25 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে? এটাকে যদি আমরা 4 সেকেন্ডকে ভাগ দেই তাহলে যা থাকবে তাই হলো 1 সেকেন্ডে বেগের পরিবর্তন। অর্থাৎ
এখানে 25 হচ্ছে বি, অর্থাৎ 4 সেকেন্ড পর যে বেগ প্রাপ্ত হয় তা হলো ভি। আর শুরুতে যে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ। আর যে সময়টা লেখা হয় টি দ্বারা, অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এ ইকুয়াল টু যদি বি মাইনাস ইউ বাই টি হয়, তাহলে আর গুণ করে দিলে এর সাথে টি গুণ হবে, এ টি ইকুয়াল টু বি মাইনাস ইউ, বা বি মাইনাস ইউ ইকুয়াল টু এটি যদি পক্ষান্তর করা হয় অথবা সাইড চেঞ্জ করা হয়। ইউ যদি ডান পাশে চলে যায় তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস হয়ে যাবে, ইউ প্লাস এটি। এটা হচ্ছে আরেকটি সূত্র, অর্থাৎ কোন বস্তুর আদি বেগ, ত্বরণ, সময় এগুলো দেওয়া থাকলে তার শেষ বেগ বের করার সূত্র। এরপর কোন বস্তুর যদি ত্বরণ থাকে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ আমরা যে সূত্রগুলো পেয়েছি তা হলো এস ইকুয়াল টু বিটি, আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। আরেকটি সূত্র আছে তা হলো এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সূত্রগুলোর মধ্যে এস এর 3টি সূত্র দেওয়া আছে। এস এর 3টি সূত্রের মধ্যে এই সূত্রটি আমরা ইউজ করব যখন সমবেগ থাকবে, অর্থাৎ কোনো ত্বরণ যখন থাকবে না তখন আমরা এই সূত্রটি ইউজ করব। আর দ্বিতীয় সূত্রটি ইউজ করব যখন ত্বরণ থাকবে। অথবা যদি অসমবেগ থাকে সেক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি ইউজ করব। এরপর বেগ বের করার জন্য তৃতীয় এবং চতুর্থ সূত্র ইউজ করব। তৃতীয় সূত্র ইউজ করব যখন সময় দেওয়া থাকবে, আর চতুর্থ সূত্র ইউজ করব যখন দূরত্ব দেওয়া থাকবে। কারণ এদিকে সময় দেওয়া আছে টি, টি দেওয়া থাকলে তখন তুমি এই সূত্র ইউজ করে বি এর মান বের করতে পারবে। আর যখন এস দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ব্যবহার করে বি এর মান বের করতে পারবে। আর যখন শেষ বেগ, আদি বেগ এবং সময় দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করে ত্বরণ বের করবে, আর এই সূত্র ইউজ করে সরণ বা দূরত্ব বের করবে। এই কয়েকটি হলো তোমাদের গতির সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। 2.8 পরন্ত বস্তুর সূত্র। সমাদনের একটি চমকপ্রদ উদাহরণ হচ্ছে মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি। এর প্রভাবে যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে এটি গতিশীল হয়ে আবার নিচের দিকে নামতে থাকে। এ ধরনের পরন্ত বস্তু দেখে গ্যালিলিও 3টি সূত্র বের করেন। সূত্রগুলো স্থির অবস্থা ও মুক্তভাবে পড়তে থাকা বস্তুর বেলায় ব্যবহার করা যায়। সূত্রগুলো দেখার আগে চলো একটা সিমুলেশন দেখা যাক। এখানে আমরা বল এবং একটি গল্ফ বলকে একসাথে ছেড়ে দেব, অর্থাৎ 40 মিটার উচ্চতা থেকে একটি ফুটবল এবং একটি গল্ফ বলকে ছেড়ে দেব, যেখানে বাতাস থাকবে, অর্থাৎ বাতাসের বাধা থাকবে। চলো দেখি তাহলে ছেড়ে দিলে কি হয়। ছেড়ে দিলে দেখা যাচ্ছে যে গল্ফ বলটি আগে পড়ে এবং ফুটবলটি পরে পড়বে। এর কারণ হচ্ছে ফুটবলের আয়তন বড় হওয়ার কারণে ফুটবলকে বাতাস বাধা দেয়। গল্ফ বলে আয়তন ছোট হওয়ার কারণে এর বাতাসের ঘর্ষণ, অর্থাৎ বাতাসের বাধা কম। কিন্তু এখন যদি আমরা একটি শুধু ফুটবল এবং একটি প্যারাশুট বাঁধা অবস্থায় ফুটবল ছেড়ে দেই তাহলে কি হবে? প্যারাশুট যদি খুলে দেই তাহলে প্যারাশুট যেটাতে থাকবে ওই ফুটবলটি পরে মাটিতে পড়বে, কারণ প্যারাশুট থাকার কারণে বাতাসের বাধা বেশি থাকবে। কিন্তু এখন যদি আমরা বাতাস না নিয়ে ভ্যাকুয়াম নেই, অর্থাৎ শূন্য স্থান নেই যেখানে কোনো বাতাসের বাধা থাকবে না,
এরকম অবস্থায় নিলে তাহলে ফুটবল আর গল্ফ বল যদি একসাথে ছেড়ে দেওয়া হয় এক্ষেত্রে কি ঘটবে? ফুটবল এবং গল্ফ বলকে ছেড়ে দিলে দুইটি একই সাথে মাটিতে পড়বে। আগের মতো ফুটবলের সাথে আরেকটি প্যারাশুট বাঁধা অবস্থায় ফুটবল নেব, দুইটি একসাথে ছেড়ে দেব। ছেড়ে দিলে প্যারাশুট খোলার পরেও ফুটবল দুইটি একসাথেই মাটিতে পড়বে। এর কারণ হলো এখানে কোনো বাতাসের বাধা নেই। বাতাসের বাধা যদি না থাকে সেই ক্ষেত্রে যে কোনো দুইটি বস্তু একসাথে ছেড়ে দিলে তারা একই সাথে মাটিতে পড়বে। যেমন ফুটবল আর তরমুজকে একসাথে ছেড়ে দিলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুইটি একই সাথে মাটিতে পড়বে। ঠিক তেমনি ফুটবলের সাথে একটি পিং পং বল ছেড়ে দিলে এই দুইটিও একই সাথে মাটিতে পড়বে। অর্থাৎ বাতাসের বাধা না থাকলে বস্তু দুইটি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বাতাসের বাধা না থাকলে যে কোনো বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। এরপর দেখো, যখন বস্তু দুইটি ছেড়ে দেওয়া হয় ঠিক উপরের দিকে বেগ কম থাকে, আর যত নিচে নামতে থাকে বেগের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এখানে ত্বরণ আছে, ত্বরণটি হলো অভিকর্ষ ত্বরণ। এই ত্বরণের প্রভাবে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেতে থাকে। ঠিক একইভাবে বেগ বৃদ্ধি পেতে থাকলে দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে। তাহলে চলো এখন তোমাদের বইয়ে গ্যালিলিওর সূত্রসমূহ দেখা যাক। গ্যালিলিওর প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা তোমরা প্রথমেই দেখেছ, কিন্তু এখানে কিন্তু দুইটি কন্ডিশন অবশ্যই থাকবে। প্রথমটি হলো স্থির অবস্থান, দ্বিতীয়টি হলো বিনা বাধা, অর্থাৎ বাতাস বা অন্যান্য কিছুর বাধা থাকবে না। এরপর দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর একটা নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি। এটা দ্বারা বোঝায় সময় বাড়ার সাথে সাথে বেগও বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। স্থির অবস্থান থেকে পড়লে তাহলে আদিবেগ শূন্য থাকবে, বি ইকুয়াল টু জিটি হবে। জি যেহেতু ধ্রুবক এই কারণে বি সমানুপাতিক টি, এটা লেখা যায়। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এমসিকিউতে এভাবে আসতে পারে যে কোনটি দ্বারা গ্যালিলিওর দ্বিতীয় সূত্র প্রকাশ করে। অপশনে এটা থাকলে এটাই আনসার। এরপর তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। আমরা সূত্র দেখেছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এর জায়গায় আমরা জি লিখতে পারি কারণ অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এখানে যেহেতু স্থির অবস্থান থেকে পড়বে এই কারণে আদিবেগ জিরো, তাহলে এস ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার। হাফ আর জি এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এস সমানুপাতিক টি স্কোয়ার। এখন এই এস কে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ উচ্চতা। আশা করি সূত্র তিনটি বুঝতে পেরেছ। এরপর পড়ন্ত বস্তুর সমীকরণ। পড়ন্ত বস্তুর সমীকরণ, গতির যে সমীকরণগুলো দেখেছি ওই সমীকরণগুলো আর পড়ন্ত বস্তুর সমীকরণ একই। অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু অভিকর্ষ ত্বরণ থাকবে এই কারণে এখানে শুধু ত্বরণের সূত্রগুলোই প্রযোজ্য হবে, সমবেগের সূত্র প্রযোজ্য হবে না। আর সাধারণ গতির সমীকরণে যেটাকে আমরা এ ধরেছি এখানে একে আমরা ধরব জি, আর যাকে আমরা এস ধরেছি অর্থাৎ দূরত্ব এখানে হয়ে যাবে উচ্চতা এইচ। এই দুইটি পরিবর্তন হবে। আমরা দেখেছিলাম বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, কিন্তু এখানে হয়ে গেছে ইউ প্লাস জিটি, অর্থাৎ এর জায়গায় জি বসবে। আমরা দেখেছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, কিন্তু এখানে হয়ে যাবে এস হয়ে যাবে এইচ, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ হয়ে যাবে জি, তারপর টি স্কোয়ার। আমরা দেখেছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এখানে বি স্কোয়ারই থাকবে, ইউ স্কোয়ার থাকবে,
প্লাস 2 a হয়ে যাবে g আর s হয়ে যাবে h। অর্থাৎ a কে g দিয়ে রিপ্লেস করলে এবং s কে h দিয়ে রিপ্লেস করলে তাহলেই আমরা সাধারণ গতির সমীকরণ থেকে পড়ন্ত বস্তুর সমীকরণ পাবো। কিন্তু এখন যদি এমন হয় কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে তখন কি ঘটবে? কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার বেগ ধীরে ধীরে কমতে থাকবে। বেগ ধীরে ধীরে কমে একটা বিন্দুতে যে শূন্য হয়ে যাবে। উপরের যে বিন্দুটি দেখতে পাচ্ছ এই বিন্দুতে যে শূন্য হয়ে যাবে। তারপর তার বেগ পরিবর্তন করে অর্থাৎ বেগের দিক পরিবর্তন করে নিচের দিকে নামতে থাকবে। এভাবে বেগ হ্রাস পাওয়ার কারণ হলো অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে আর বস্তুটি যাচ্ছে উপরের দিকে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাচ্ছে। এর ফলে তার ত্বরণটা ঋণাত্মক হওয়ার কারণে ত্বরণটাকে ধরা হয় মন্দন, আর মন্দনের কারণেই তার বেগ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ধীরে ধীরে হ্রাস পেয়ে একসময় 0 হয়ে যায়। 0 হয়ে যাওয়ার পর সর্বোচ্চ বিন্দু থেকে আবার বিপরীত দিকে নামতে থাকে। এই ধরনের বস্তুকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর জন্য গতির সমীকরণ দেখব আমরা। পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ একই হবে, কিন্তু যেখানে যেখানে জি আছে জি এর আগে একটি করে মাইনাস চলে আসবে, অর্থাৎ প্লাসের জায়গায় একটি করে মাইনাস হবে। অর্থাৎ বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য। নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ হলো এই তিনটি। আশা করি বুঝতে পেরেছ। এরপর গতির লেখচিত্র। গতির লেখচিত্র তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। গতির লেখচিত্র থেকে আনসার করতে হলে তোমাদের গতির লেখচিত্রের বেসিক সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তোমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে তোমরা খুব সহজেই আনসার করতে পারবে। তাই আমরা প্রথমে বেসিক কিছু লেখচিত্র দেখব যাতে তোমরা গতির লেখচিত্র খুব সহজেই বুঝতে পারো। এখানে 6টি লেখচিত্র দেখতে পাচ্ছ। এর মধ্যে 1 আর 4 একই রকম দেখা যাচ্ছে, 2 আর 5 একই রকম দেখা যাচ্ছে, 3 আর 6 একই রকম দেখা যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এই লেখচিত্রগুলো একরকম নয়। কারণ 1 হচ্ছে সময় বনাম সরণ লেখচিত্র, 4 হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। ঠিক তেমনি 2 আর 3 হচ্ছে সময় বনাম সরণ লেখচিত্র, আর 5 আর 6 হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। কারণ সব লেখচিত্রের দুইটা অংশ থাকে। এদিকে আমরা এক্স অক্ষ ধরে নিই, এটা পজিটিভ এক্স অক্ষ, আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বিন্দু হচ্ছে 0। 0 থেকে যত ডান দিকে যাওয়া যায় এক্স এর মান তত বাড়বে, আর যত উপরের দিকে যাওয়া যায় ওয়াই এর মান বাড়বে। আমরা সাধারণত এক্স অক্ষকে সময় দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ডান দিকে যত যাওয়া যাবে সময়ের মান তত বৃদ্ধি পেতে থাকবে। আর ওয়াই অক্ষকে আমরা সরণ, বেগ, ত্বরণ এগুলো দ্বারা প্রকাশ করি, অর্থাৎ যত উপরের দিকে যাওয়া যাবে সরণ, বেগ অথবা ত্বরণের মান তত বৃদ্ধি পেতে থাকবে। প্রথম যে লেখচিত্রটি দেখা যাচ্ছে এটার ডান দিকে সময় নির্দেশ করে এবং উপরের দিকে সরণ নির্দেশ করে, তাই এটি হচ্ছে এস বনাম টি অথবা সরণ বনাম সময় লেখচিত্র। 2 নাম্বারও সরণ বনাম সময় লেখচিত্র। 3 নাম্বারও সরণ বনাম সময় লেখচিত্র, কারণ এদের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সরণ। কিন্তু 4 নাম্বার লেখচিত্র, এখানে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ। এটাতে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে এই লেখচিত্রগুলোকে আমরা বলতে পারি বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র। যদি আমরা প্রথম লেখচিত্রটি দেখি, এদিকে সময় বৃদ্ধি পাচ্ছে কিন্তু সরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ উপরে বা নিচে কোথাও যাচ্ছে না, সরণ যা ছিল তাই আছে। যদি এতটুকুকে আমরা
1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড এভাবে প্রকাশ করি। আর এদিকে এতটুকুকে যদি আমরা 10 মিটার ধরে নেই, তাহলে 0 সেকেন্ডেও সরণ হচ্ছে 10 মিটার, 1 সেকেন্ডেও সরণ 10 মিটার, 2 সেকেন্ডে সরণ 10 মিটার, 3 সেকেন্ড, 4 সেকেন্ড সবগুলোতেই সরণ 10 মিটার। অর্থাৎ সরণে কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু সরণে কোনো পরিবর্তন হয় না, তাই এই অবস্থাকে আমরা বলতে পারি স্থির অবস্থা। এরপর যদি আমরা দ্বিতীয় লেখচিত্র দেখি, দ্বিতীয় লেখচিত্রে এদিকে আমরা 1 সেকেন্ড ধরে নিলাম, এদিকে 2 সেকেন্ড, এদিকে 3 সেকেন্ড, এদিকে 4 সেকেন্ড। ঠিক একইভাবে এখানে 5 মিটার, এখানে 10 মিটার, এখানে 15 মিটার, এখানে 20 মিটার। আর এই বিন্দু হচ্ছে 0, অর্থাৎ সময়ও 0, সরণও 0। তাহলে আমরা দেখি সময় যেখানে 0, সরণও 0। সময় যেখানে 1 সেকেন্ড, সরণ হচ্ছে 5 মিটার। সময় যেখানে 2 সেকেন্ড, সরণ সেখানে 10 মিটার। সময় যেখানে 3 সেকেন্ড, সরণ সেখানে 15 মিটার। সময় যেখানে 4 সেকেন্ড, সরণ সেখানে 20 মিটার। অর্থাৎ 1 সেকেন্ডে যায় 5 মিটার, 2 সেকেন্ডে যায় 10 মিটার, 3 সেকেন্ডে 15 মিটার, 4 সেকেন্ডে 20 মিটার। তাহলে প্রথম সেকেন্ডে অর্থাৎ 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সরণ হয় 5 মিটার। পরের সেকেন্ডে 1 থেকে 2 সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় 1 সেকেন্ডে 5 থেকে 10 মিটার যায়, অর্থাৎ এখানে সরণ হয় 5 মিটার। তৃতীয় সেকেন্ডে 10 থেকে 15 মিটার যায়, অর্থাৎ এখানেও 5 মিটার সরণ হয়। চতুর্থ সেকেন্ডে 15 থেকে 20 মিটার যায়, এখানেও 5 মিটার সরণ হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে 5 মিটার 5 মিটার করে সরণ হচ্ছে, অর্থাৎ সরণের হার একই এবং তা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে সরণ হচ্ছে। তাই এই লেখচিত্রকে আমরা বলতে পারি সমবেগ। সময় সাপেক্ষে সরণের পরিবর্তন হচ্ছে আর সরণের পরিবর্তন একই, এ কারণে এটাকে আমরা বলতে পারি সমবেগের লেখচিত্র। এরপর তৃতীয় লেখচিত্রে যদি আমরা এটাকে 1 সেকেন্ড ধরি, এখানে 2 সেকেন্ড ধরি, এখানে যদি 3 সেকেন্ড ধরি, এখানে যদি 5 মিটার, 10 মিটার, 15 মিটার, 20 মিটার এভাবে ধরি, তাহলে 1 সেকেন্ডে সরণ হয়েছে 5 মিটারের চেয়ে কম, অর্থাৎ 4 মিটারের মতো। 2 সেকেন্ডে সরণ হয়েছে 5 মিটার চেয়ে বেশি। 3 সেকেন্ডে সরণ হয়েছে 20 মিটারের চেয়ে বেশি। অর্থাৎ এখানে বেগ আছে, যেহেতু সরণের পরিবর্তন হচ্ছে তার মানে বেগ আছে, কিন্তু সরণের পরিবর্তন সব সময় সমান নয়। অর্থাৎ 1 সেকেন্ডে 5 মিটার চেয়ে একটু কম, 2 সেকেন্ডে তার চেয়ে একটু বেশি, 3 সেকেন্ডে আরো বেশি। তো এখানে সরণের পরিবর্তন সমান নয়, এই কারণে এটাকে আমরা অসমবেগ বলতে পারি অথবা ত্বরণ বলতে পারি। এরপর 4 নাম্বার গ্রাফ। 4 নাম্বার গ্রাফে এদিকে যদি আমরা সময় ধরি 1 2 3 4, আর এদিকে যদি আমরা বেগ ধরি 10 মিটার পার সেকেন্ড, তাহলে 0 সেকেন্ডে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডেও 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডেও সেম, 3 সেকেন্ডেও 10 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডেও 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আগেরটাতে কিন্তু ছিল এদিকে সরণ, কিন্তু এখানে হচ্ছে বেগ। সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে না, বেগ আছে সবসময় 10 মিটার পার সেকেন্ড বেগ আছে, কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এটাকে আমরা বলতে পারি সমবেগ। আগেরটার সাথে তুলনা করলে এখানে সরণের কোনো পরিবর্তন হয়নি, সরণ যা আছে তাই, এই কারণে এটি স্থির অবস্থা। কিন্তু এখানে বেগ আছে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না, এই কারণে এটাকে আমরা বলতে পারি সমবেগ। তারপর এটাতে সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড যদি ধরি, এদিকে যদি সরণ ধরি 5 মিটার পার সেকেন্ড, তারপর 10 মিটার পার সেকেন্ড, তারপর 15 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে বেগ 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগ পরিবর্তিত হচ্ছে, আর আমরা জানি যে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। আরেকটা জিনিস, 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড ছিল, 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। 3 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড হয়েছে, 10 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানেও 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সমান হারে বৃদ্ধি পাচ্ছে, 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, এই কারণে এটাকে আমরা বলতে পারি সমত্বরণ।
সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি পাচ্ছে এই কারণে ত্বরণ, আর সমান হারে বেগ বৃদ্ধি পাচ্ছে এই কারণে সমত্বরণ। এরপর 6, এদিকে যদি আমরা সময় ধরি 1, 2, 3 এভাবে ধরি, আর এদিকে যদি বেগ ধরি 5, 10, 15 এইভাবে। 1 সেকেন্ডে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ডের মতো, 2 সেকেন্ডে বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ডের মতো, 3 সেকেন্ডে বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ডের চেয়ে একটু বেশি, অর্থাৎ 16 বা 17 মিটার পার সেকেন্ড এরকম হবে। প্রথম সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড ছিল, দ্বিতীয় সেকেন্ডে 7 মিটার পার সেকেন্ড অর্থাৎ 5 বৃদ্ধি পেয়েছে, তৃতীয় সেকেন্ডে 17 মিটার পার সেকেন্ড অর্থাৎ 10 বৃদ্ধি পেয়েছে। বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে এই কারণে এখানে ত্বরণ আছে, কিন্তু বেগ বৃদ্ধি পাওয়ার হার সবসময় সমান না। একবার 2 বৃদ্ধি পাচ্ছে, একবার 10 বৃদ্ধি পাচ্ছে, একবার 5 বৃদ্ধি পাচ্ছে। তাই এ কারণে আমরা এই লেখচিত্রকে বলতে পারি অসমত্বরণ। তোমাদের সৃজনশীল প্রশ্নে ওরকম একটি করে গ্রাফ থাকবে না, তোমাদের সৃজনশীল প্রশ্নে থাকবে হচ্ছে এরকম অনেকগুলা গ্রাফের সমষ্টি। প্রথম অংশ যদি দেখো, প্রথম অংশ হচ্ছে এদিকে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে তাও সমান হারে, এই কারণে এটা হচ্ছে সমত্বরণ। আমরা যদি চিহ্নিত করি ও এ বি সি, অর্থাৎ ও এ অংশ হচ্ছে সমত্বরণ, কারণ এই লেখচিত্রের মতো সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি পাচ্ছে এই কারণে এটা হচ্ছে সমত্বরণ ও এ অংশ। কিন্তু ওবি অংশে সময়ের সাপেক্ষে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগ যা ছিল তাই আছে, এই কারণে এই অংশ বলতে পারি আমরা সমবেগ। 4 নাম্বার গ্রাফের মতো এই বি অংশ হচ্ছে সমবেগ। বিসি অংশে বেগ হ্রাস পাচ্ছে, অর্থাৎ এদিকে কোনো একটা বেগ ছিল, এই বেগ হ্রাস পেয়ে 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। সময় সাপেক্ষে বেগ হ্রাস পেলে এটাকে আমরা বলি মন্দন, অর্থাৎ ত্বরণের বিপরীত রাশি। তাহলে বলা যায় ও এ অংশ ত্বরণ, এবি অংশ সমবেগ, বিসি অংশ সমমন্দন। এভাবে তোমাদেরকে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। এরপর এখান থেকে বিভিন্ন অংশের সরণ, ত্বরণ, বেগ এগুলো বের করতে বলবে তোমাকে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই ধরনের গ্রাফ থেকে তুমি কিভাবে সরণ, ত্বরণ, বেগ এই সকল রাশির মান বের করতে পারবে। অর্থাৎ আমরা সৃজনশীল প্রশ্ন থেকে বিভিন্ন গ্রাফের প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব। আজকের ভিডিও এই পর্যন্তই।